Bhoot FM. The night comes alive with Graminphone. ঘটনার যে শোনার যে মজা, সেই মজাটা আমরা উপভোগ করতে পারবো। তো আজকে শুরু করতে চাই প্রতিদিনের মতো একটা ইমেইল দিয়ে, এবং আশা করছি যে এই ইমেইলটা আপনাদের ভালো লাগবে। চলুন শুনে আসি একটি ঘটনা।
প্রোগ্রাম। আপনারা বহুদিন ধরে আমাদের সঙ্গে আছেন এবং আশা করছি আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আমি চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাব। ধন্যবাদ রাসেল ভাই, আমি ওসমান, আমি এসছি মিরপুর ইস্টার্ন হাউজিং থেকে। ওকে, আপনার ঘটনায় যাই। জি রাসেল ভাই, আমি মোটামুটি গত 1 থেকে 1.5 বছর ধরে আমি ঢাকার বাইরে একটা জায়গায় জব করছি, এটা বরিশালের একটা জায়গায়। আচ্ছা। তো এই সূত্রে আমার আমি বেশ মোটামুটি হেলথ কনসিয়াস হওয়ার কারণে আমি রাতের বেলা প্রায় সাইক্লিং করি, এবং এটা প্রতিদিন রাত্র 11টার সময় আমি সাইক্লিং করতে বের হয়ে যাই। তো মোটামুটি সবসময় আমি বের হয়েছি, কিন্তু কখনো আমি কোনো ধরনের আনএক্সপেক্টেড ইনসিডেন্ট বা প্যারানর্মাল কোনো কিছু দেখিনি। কিন্তু একদিন রাতের বেলা অ্যাজ ইট ইজ নর্মাল ডে এর মতো আমি 11টার সময় বের হয়ে যাই। তো কিছু দূর যাওয়ার পরে আমি দেখছি যে এক জায়গায় আমি বারবার সাইকেল নিয়ে ঘুরপাক খাচ্ছি। একটু বলে রাখা ভালো যে আমি সাধারণত 11টা থেকে 12টা, সাধারণত 1 থেকে 1.5 ঘন্টার মতো আমি সাইক্লিং করে আমি আবার আমার অফিস কোয়ার্টার ব্যাক করি। কিন্তু ওই দিন যেটা হলো যে আমি অনেকবার একই এলাকায় আমি বারবার ঘুরপাক খাচ্ছি, মানে আমি আর আমার রাস্তা খুঁজে পাচ্ছি না আমি কিভাবে আবার ব্যাক করব। তো আমি অবাক হয়ে যাই, কারণ আমি তো মোটামুটি 1.5 বছর ধরে যেহেতু এলাকাটা আছি এবং আমি মোটামুটি সব এলাকাটাই চিনি ভালো মতো, এরকম হওয়ার কোনো কথা না। তো যাই হোক, অনেকটা পথ যাওয়ার পরে মানে একই ওই জায়গাটায় দেখলাম যে রাস্তাটা টোটালি ডিফারেন্ট একটা স্ট্রাকচার, এবং এখনকার সময় যে রাস্তাঘাট হয় এটার সাথে টোটালি কোনো মিল নেই, এবং আশেপাশে যে বাড়িঘরগুলি আছে বা বিল্ডিং স্ট্রাকচারগুলি আছে সবই সেই ওল্ড ব্রিটিশ স্ট্রাকচারের বিল্ডিং এর মতো। তো আমি তারপরেও কোনো রকমের ভয় উপরওয়ালাকে ডাকতে কোনোভাবে আমি সাইক্লিং করে আগাতে থাকি। তো কিছুদূর যাওয়ার পরে আমাকে হঠাৎ করে একটা সাউন্ড আমার কানে আসলো যে আপনি থামেন। তো আমি জাস্ট আমার সাইকেলের ব্রেকটা স্টপ করলাম, তো লোকটা আমার সামনে আসলো, আর লোকটাকে দেখে আমি আর একটু ভয় পেয়ে গেলাম, কারণ উনি হচ্ছেন, মনে হলো যে উনি একটু কোনো সিকিউরিটি গার্ড বা পুলিশের কোনো লোক। ওনার মাথায় পাগড়ি দেখলাম, উপরে লাল রঙের পাগড়ির মতো, এবং তার খাগি ড্রেস পরা এবং হাফ প্যান্ট পরা, এবং টোটালটা হচ্ছে সে পুরনো সময়ের কোনো ওসি বা দারোগা এরকম একটা স্টাইলের ভাবে উনি আমার সামনে এসেছেন। তো আমাকে জিজ্ঞেস করলো যে আপনি কোথায় যাবেন। তো আমি বললাম যে আমি তো রাস্তা ভুল করে ফেলেছি, আমি এখন আমার বাসায় ফিরে যাব, কিন্তু আপনি একটু আমাকে রাস্তাটা দেখিয়ে দেন। তিনি আমাকে জাস্ট একটা কথা বললো যে আপনি সোজা চলে যান, আপনি আপনার রাস্তা ফিরে পাবেন। তো আর বললো যে সামনে অনেক বিপদ আছে, আপনি পিছনে বা আশেপাশে তাকাবেন না, জাস্ট স্ট্রেট চলে যান। তো ওনার কথা শুনে আমি আর বাড়তি আমি ওনার সাথে কোনো আর্গুমেন্টে যাইনি। আমি সাথে সাথে আমি প্যাডেল চালানো শুরু করলাম, এবং খুব ফাস্ট দ্রুত আমি যতটুকু সম্ভব ছিল আমার এনার্জি দিয়ে আমি আগানোর চেষ্টা করলাম। তো কিছু দূর আগানোর পরে আমি দেখলাম যে আমি আমার গন্তব্যস্থলে মানে আমার কোয়ার্টারের আশেপাশের ওই এরিয়াতে আমি পৌঁছে গেছি, এবং দেখলাম যে আমার ওই এলাকার সাথে এই এলাকার কোনো মিল নেই। আর ওই এলাকাতে যেটা ছিল যে যেখানকার ল্যাম্প পোস্ট গুলি, আমরা এখন মোটামুটি ঢাকার বাইরে সব জায়গায় কিন্তু এখন সোডিয়াম লাইট বা সোলার লাইট আছে, কিন্তু ওই জায়গাটা আমি যে জায়গাটা ক্রস করলাম ওখানে টোটালি হচ্ছে সেই আগের সময়কার ল্যাম্প পোস্ট। ওটা দেখে আমি আরো হতভম্ব, আরো ভয় পেয়ে গিয়েছিলাম। তো যাই হোক, তো আমি মোটামুটি আমার এলাকায় পৌঁছাই। তো তখন আমি ঘড়ির দিকে লক্ষ্য করলাম 4টা বাজে। সো আমি জাস্ট অবাক হলাম যে আমি তো হয়তো 1 থেকে 1.5 ঘন্টা বা যতটুকুই সময় আমি ঘুরপাক খেয়েছি, এটা হয়তো 12টা সাড়ে 12টার মধ্যে আমার চলে আসার কথা, 4টা বাজার কোনো প্রশ্নই ওঠে না। তো যাই হোক, আমি আর কোনো নিজের মধ্যে কথাটা রেখে আমি জাস্ট আমার সাইকেলটা নিচে আমার যেখানে আমি কোয়ার্টারের নিচে লক করে আমি রুমে চলে গেলাম, এবং রুমে চলে গিয়ে আমি যে শাওয়ার করলাম। শাওয়ার করার পরে আমার জাস্ট কানে একটা সাউন্ড আমার জাস্ট সাউন্ডটা বাজলো যে সেই যে লোকটা যে কথাটা বলেছিল সেই সাউন্ডটাই যে আপনি অনেক বড় বিপদ থেকে বেঁচে গিয়েছেন। তো এই কথাটা আমার আবার সেই যে লোকটা আমাকে যে কথাটা বলেছিল আপনি অনেক বড় বিপদ থেকে বেঁচে গিয়েছেন, সেই কথাটাই আমার কানে সাউন্ডটা আসলো। তো এটা চিন্তা করতে আমি জাস্ট শুয়ে পড়লাম। তো আর খুব একটা মানে রাতে ঘুমাচ্ছি, কিন্তু মনের মধ্যে শুধু টেনশন যে এটা কেন হলো আমার সাথে এতদিন পরে, বা এতদিন ধরে আমি সাইক্লিং করছি, এতদিন রাত্রেবেলা কখনো এটা হয়নি। তো সকালবেলা অ্যাজ ইট ইজ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অফিসে চলে গেলাম। তো আমার একজন কলিগ আছেন যিনি হচ্ছেন আবার এই প্যারানর্মাল অ্যাক্টিভিটিস বা এগুলো নিয়ে তার একটু এক্সপার্টিজম আছে, সে এইসব ব্যাপারে অনেক জানে, তার নলেজ অনেক বেশি। তো ওনার সাথে উনি আবার ওখানে ওই এলাকার লোকাল একজন পার্সন। তো ওনাকে আমি শেয়ার করলাম যে ভাই আমার সাথে তো এরকম একটা ঘটনা কালকে হয়েছে, বাট আমি বুঝতে পারিনি কেন হয়েছে, বিকজ আমি তো অলমোস্ট 1-1.5 বছর ধরে এখানে আছি, এবং আমি এলাকাও চিনি এবং সাইক্লিং করছি, কখনো এরকম ইনসিডেন্ট হয়নি। আমি এলাকা হারিয়ে ফেলেছি, বা লোকটা আমাকে আস্ক করলো এরকম। তো বললো যে হ্যাঁ, তোমার আসলে হয়তো এরকম একটা ঘটনা ঘটেছে।
উনি বললেন যে এরকম একটা সময় আজ থেকে ব্রিটিশ এম্পায়ারের টাইমে একজন ওখানকার একজন পুলিশের দারোগা ছিলেন, এবং উনি নাকি খুব ভালো একজন দারোগা ছিলেন, এবং উনি সবসময় নাকি ওখানকার লোকাল মানুষ যারা ছিলেন তাদেরকে সবসময় খুব সাপোর্ট করতেন, যে কোনো সময় যে কোনো কাজে গেলে তাদেরকে হেল্প করতেন। কিন্তু কোনো কারণবশত এটা হয়তোবা সামহাও এটা ব্রিটিশ বিপ্লবী যারা ছিলেন, বিদ্রোহী যারা ছিলেন, এটা কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং বা কোনো কারণে তাকে মার্ডার করে এবং তাকে জবাই করে ওখানে একটা থানার আশেপাশে একটা এলাকায় তাকে মাটিতে পুঁতে ফেলে রাখে। এবং এখন পর্যন্ত তার যে প্রেতাত্মার স্পিরিটটা তাকে এখনো অনেকে দেখা দেয়, এবং উনি নাকি কাউকে কোনো হার্ম করে না, বাট উনি সামহাও অনেক সময় কেউ যদি এরকম রাস্তা মিস্টেক করে বা রাত্রেবেলা এরকম তাকে নাকি রাস্তা দেখিয়ে দেয়। তো এটা ছিল আমার ঘটনা রাসেল ভাই। এবং এটা মানে ওই যার কথা বললেন তার মানে তিনি জীবিত কেউ নন, তাই তো? জি, জীবিত। মৃত। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আমরা একটু আমাদের ফেসবুক পেজের দিকে যাব। আশিকুল হক আমাদের সঙ্গে আছেন এমডি ইসমাইল শিরাজি, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি SM হাসান, আমাদের সঙ্গে আছেন নাফিজ ইসলাম। কোয়েশ্চেন আছে বিদেশে, আচ্ছা আমি ঠিক বুঝিনি আপনার কোয়েশ্চেনটা। ইয়াসিন আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি খান ফয়সাল। কেমন আছেন ভাই? আমি সবসময় ভালো থাকি এবং সবসময় ভালোর দলে। প্রান্ত সাহা আমাদের সঙ্গে আছেন মেহেদি হাসান, এছাড়াও শাহরিয়ার আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আরো আছেন দেখতে পাচ্ছি সুজন আহমেদ, শাহাদাত ইসলাম আমাদের সঙ্গে আছেন, জিলান আমাদের সঙ্গে আছেন, জিলান হাসনাত কিয়াস নাটক থেকে, আসিফ খান জ্যাক আমাদের সঙ্গে আছেন, SK শিওন রাজশাহী থেকে শুনছেন তিনি, ইয়াসিন হুসাইন আমাদের সঙ্গে আছেন, আমি আছি, আবু হেনা চাপাই থেকে শুনছেন আমাদেরকে, অর্থাৎ চাপাই নবাবগঞ্জ থেকে তিনি লিখেছেন, NH রাজ আমাদের সঙ্গে আছেন, আরাফাত নয়ন কুয়েত থেকে শুনছেন, সাগর পাড়ে বসে এই মুহূর্তে আমাদের শুনছেন তিনি, আহমেদ ফাহিম আমাদের সঙ্গে আছেন ফার্মগেট থেকে, আমাদের সঙ্গে আছেন আব্দুল্লাহ শাকিল নাটোর থেকে, আমাদের সঙ্গে আছেন সাইফুল ইসলাম খুলনা থেকে শুনছেন তিনি, মোহাম্মদ বিপুল নোয়াখালীর বদরপুর থেকে তিনি শুনছেন, এছাড়াও ঈশান মেঘ অ্যাপ দিয়ে শুনছেন নোয়াখালী থেকে। আমার সাথে পবিত্র দাস আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি নীলু এয়ারপোর্ট থেকে তিনি শুনছেন এই মুহূর্তে, ইস্তিয়াক আহমেদ শুভ আমাদের সঙ্গে আছেন, এমডি জাকির হুসাইন আমাদের সঙ্গে আছেন, গোবিন্দ আমাদের সঙ্গে আছেন নূর হাসান, আকিব ইবনে সাইদ শুনছেন নাটোর থেকে এই মুহূর্তে আমাদেরকে, শামসুল শুভ আমাদের সঙ্গে আছেন তিনি বগুড়া থেকে, ওয়াইন রনি আমাদের সঙ্গে আছেন, তিনি শুনছেন চিটাগং থেকে, আমাদের সঙ্গে আছেন আব্দুল্লাহ আহমেদ শাকিল, দারুন ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মামুন খান, এছাড়া আমাদের সঙ্গে আছেন মোনায়েম রানা, এছাড়া আমাদের সঙ্গে নোয়াখালী থেকে আছেন দেখতে পাচ্ছি আহমেদ রিপন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি MD রেশাদ খান বগুড়া থেকে আমাদের সঙ্গে, এছাড়াও আরো অনেকেই আছেন। আমি এতক্ষণ পড়ছিলাম যে ভূতফিল্ম যে পেয়েছেন, নাজনীন নূর কান্তা আমাদের সঙ্গে আছেন খিলগাঁও থেকে, আব্দুস সামাদ আমাদের সঙ্গে আছেন রাজ রিফাত, এছাড়াও আলিউল্লাহ আমাদের সঙ্গে আছেন, রাসেল আমাদের সঙ্গে আছেন মাহফুজুর রহমান রাফি, আমাদের সঙ্গে আছেন রুদ্র হাসান রাফি, MD তপু মজুমদার যশোর থেকে আছেন আমাদের সঙ্গে, আলমগীর মেহেদি আমাদের সঙ্গে আছেন, খুলনা থেকে MR প্রিন্স আমাদের সঙ্গে আছেন। আমি পড়ছিলাম ভূতফিল্মের যে পেজটা রয়েছে সেই পেজ থেকে। রেডিও ফুর্তির পেজে আমি দেখতে পাচ্ছি যে আমির খুসরু আর আতুল আমাদের সঙ্গে আছেন, তাহমিদ আফনান আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও আহমেদ তানভীর এবং আমাদের সঙ্গে রক্সি খানম আমাদের সঙ্গে আছেন ঢাকা মোহাম্মদপুর থেকে, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও সুমন ইসলাম অর্নি হ্যালো লিখেছেন তিনি, ফিরদৌস খান ইসলাম আমাদের সঙ্গে আছেন RX তুহিন, MD খান আমাদের সঙ্গে লন্ডন থেকে শুনছেন তিনি, অনন্ত মাহমুদ সম্রাট আমাদের সঙ্গে আছেন এন্ড্রু দাস দীপ্ত, এছাড়া আমাদের সঙ্গে আছেন রাজীব হাসান মিঠুন, এবং তিনি বলছেন লাভ ইউ রাসেল ভাই, থ্যাংক ইউ সো মাচ, উই লাভ ইউ টু। হাসিবুল হক আমাদের সঙ্গে আছেন নরসিংদী থেকে, সাইফ সাফওয়ান আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি RH রাকিব আল হাসান, আমাদের সঙ্গে আছেন শাউন আল সাদ, এছাড়াও আছেন দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে আরো মেঘলা আকাশের বৃষ্টি আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও
এমডি সাব্বির রহমান তাসিকিন, সুমন, সাইমন আরাফাত আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আরিফ বিল্লাহ সহ আরো অনেকে আছেন। তো যাই হোক, এতক্ষণ পড়ছিলাম আমরা রেডিও ফুর্তির পেজ থেকে, এবং আশা করছি যে আপনারা এই দুটো পেজের অ্যাড্রেস জানেন। এবং এই দুটো পেজের প্রথমটি হচ্ছে www.facebook.com/bhutafm.russell এবং দ্বিতীয়টি হচ্ছে www.facebook.com/raygodfurti। এই দুটো অ্যাড্রেসে গিয়ে আপনি আমাদের পোস্ট দেখতে পারেন আজকের, সেটা লাইক দিতে পারেন, শেয়ার করতে পারেন, কমেন্ট করতে পারেন, হোয়াট এভার ইউ লাইক। এবং আমার মনে হয় যে কোন ঘটনাটা কেমন সেটাও জানাতে পারেন। এখনো দেখতে পাচ্ছি অর্ণ সাজ্জাদ আমাদের সঙ্গে বলছেন আই লাভ দিস প্রোগ্রাম। আমাদের সঙ্গে সোহাগ আছেন আমাদের সঙ্গে, এবং তিনি বলছেন রাসেল ভাই কেমন আছেন, আমি ভূত এফএম শুনছি সিলেটের হবিগঞ্জ থেকে। আমাদের সঙ্গে আছেন সুমন খান, এছাড়াও SK শিপন কুমার অধিকারী আমাদের সঙ্গে নড়াইল থেকে তিনি আছেন, আরো অনেকে আছেন আমাদের সঙ্গে। আমরা ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে যাবো এবং তারপরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি FM and do ফুর্তি। Bhoot FM. The night comes alive with Graminphone. Yes, the night comes alive with Graminphone. আপনারা শুনছেন রেডিও ফুর্তি FM। ঘড়িতে সময় রাত 12:30। আমি রাসেল আছি সাথে, এবং আমার সাথে রয়েছেন আমাদের আজকের অতিথিরা। আমরা চলে যাবো আমাদের দ্বিতীয় অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনা আমি শুনবো। কোথা থেকে এসেছেন সেটা একটু কাইন্ডলি বলবেন। হ্যালো লিসনার্স, আমি মোহাম্মদ ইনাম খান। আমি সরাসরি আমার ঘটনা প্লিজ। অ্যাকচুয়ালি ফার্স্টে দুটো জিনিস আমি ইনফর্ম করে দিই, যেটা হলো আমাদের মানে আমি ছোটবেলা থেকে যেখানে বড় হয়েছি, জায়গাটা অ্যাকচুয়ালি মান্ডা এবং রাজারবাগ এর মধ্যবর্তী একটা স্থান, খুব নির্জন এলাকা। এন্ড মানে ওখানে আগে যারা মানে লিসনার শুনছেন ওখান থেকে তারা বুঝতে পারবেন হয়তোবা যে ওখানে আগে আজ থেকে আরো 10 বছর কি আপনার কাছ থেকে বলবেন। আচ্ছা, 10 বছর কি 12 বছর আগে, জি ওখানে 6 মাস পানি থাকতো অ্যাকচুয়ালি। এন্ড 6 মাস দেখা যেত যে নর্মালি শুকনা ধান ক্ষেত হতো এই টাইপের একটা জায়গা থেকে। তো মানে এত নির্জন ছিল, আমাদের বাড়ির আশপাশ কোনো বাড়িঘর ছিল না। আমরা ছোটবেলা থেকেই ওরকম একা একটা জায়গায় আমরা ফ্যামিলি 5 জন মেম্বার ওখানে বড় হই। আচ্ছা, এখন মেইন ঘটনায় চলে যাই, যেটা হলো আমার কোনো ফ্যামিলি পার্সোনাল পারপাসে আমার ঘর থেকে বের হতে হয়। অ্যাকচুয়ালি ঘর থেকে নিয়ে আমি আলাদা একটা বাসায় ভাড়া নিই, যে সেটা ছিল নদীপাড়া, অ্যাকচুয়ালি 6 নাম্বার রোড। লোকেশন বলে দিলাম। ওই বাসাটার লোকেশনও বলতেছি। জাস্ট ওটা একটা মানে 3 সেটের 2 তলায় একটা 3 সেটের বাসায় আমি আসলে অ্যাকচুয়ালি ভাড়া নিই। তো বাসাটার পিছনে একটা বাউন্ডারি দেওয়া ঘেরা একটা জায়গা ছিল, এবং ওইটা অ্যাবান্ডেন্ড একটা এরিয়া বলা চলে। এন্ড মোটামুটি খুব নির্জন থাকতো। যারা নদীপাড়া আছেন তারা জানবেন হয়তো জায়গাটা কেমন থাকে আসলে। তো আমি যখন আমি ওই বাসায় আমি ঢুকি প্রথম দিন, আমার সাথে একজন মামা ছিল হেল্প করার জন্য, ওনার নাম প্রিন্স। তো উনি ঢুকেই ফার্স্টের দিন বলে যেটা, যে মামা আমার মনে হচ্ছে না বাসাটা খুব মানে ভালো, তারপরেও দেখ তুই থেকে দেখ। আচ্ছা, দেন আমি থাকতে শুরু করি। প্রথম দিন আমি সব কাজটা শেষ করে আমি জাস্ট বসলাম। অ্যাকচুয়ালি বসে আমার গার্লফ্রেন্ডকে ফোন দিয়ে বললাম আমি কাজটা শেষ করেছি। অ্যাকচুয়ালি সব ধোয়া মোছা করে সব পরিপাটি করে বসেছি। বাট ঠিক 4:15 আগে, 4:10 দিকে হয়তো ফজর আজান দিত তখন। ঠিক এই সময়টায় দেখা গেছে মানে খাটের নিচ থেকে হঠাৎ করে, আমি মেঝেতে বসেছিলাম, খাটের নিচ থেকে হঠাৎ করে বোতল দিয়ে জাস্ট টুক 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 করে 2-3টা বাড়ি। তো অ্যাকচুয়ালি আমি কনফার্ম, একদম ফুলি কনফার্ম, জাস্ট আমি কিছু আগেই তো সব ঝাড়পোছ করেছি, ওখানে কোনো বোতল থাকার তো কথাই না, কিছুই থাকার কথা না। আমি সাথে সাথে ফোনে আমার গার্লফ্রেন্ডকে ইনফর্ম করি যে আমার কাছে একটা জিনিস উইয়ার্ড লাগতেছে, ওখানে কেমন আমার খাটের নিচে কেমন জানি বোতল দিয়ে কেউ শব্দ করছে, আমি একটু দেখতেছি বলে আমি ফোনটা রাখলাম। তো অ্যাকচুয়ালি আমি ভয় পাইছি তখন। আর আমি আরেকটা কথা বলিনি এখানে, আমি কিন্তু এগুলা মানে ছোটবেলা থেকে বিশ্বাস করি না অ্যাকচুয়ালি। তো আমি ভয় পেয়ে নিজের অজান্তেই মন থেকে বের হয়ে গেল যে কে এখানে,
তো তখন তার কিছুক্ষণ পরে আবার শব্দটা অফ। আমিও বললাম পারলে আবার 2বার কর, আবার টুকটুক করে ঠিক 2টা সাউন্ড। তো আমি টর্চ লাইটটা জ্বালিয়ে মোবাইলে ফ্ল্যাশ লাইটটা অন করে জাস্ট যে চাদরটা সরিয়ে টর্চ লাইটটা মেরে দেখি কিছু নাই। বাট আসলে আমি মানে মোর দেন কনফার্ম ওখানে বোতল দিয়ে কেউ টুকটুক করছিল। আচ্ছা, এটা ফার্স্ট দিনের ঘটনা। সেকেন্ড দিন থেকে উপদ্রবটা শুরু হয় একটু অন্যরকম। আমার টিনের চালে কেউ হাঁটতেছে, এবং টিনের চালে হাঁটলে যে মরমর করে একটা শব্দ হয়, ঠিক আছে। আমার গার্লফ্রেন্ড আসতো আমার বাসায় মাঝে মাঝে, ও সকালের দিকে আসতো। দেখা যেত আমি হয়তোবা ওই সকালে ও আসবে এই জন্য ঘুমাইতাম না সারা রাতে, যে সকালে আসলে যদি দরজা বন্ধ থাকে না ইয়া করতে পারি, ঘুম থেকে না উঠি। তো ও আসলে তারপর আমরা হয়তোবা দেখা গেছে মাঝে মাঝে আমি ঘুমাই যেতাম বা ও আমার সাথে ঘুমাই যেত। তো একদিন যেটা হয়,
খুব নিচে পড়তেছি খুব আতঙ্কে। এটা আমার কাছে সবচেয়ে ভয়াবহ স্বপ্ন আমার লাইফে। তো পড়তেছি হঠাৎ করে কোন একটা ক্রাউডলি প্লেসে ওই মেয়েটা, এবং ওই মেয়েটাকে দেখে আমি কোন রাগে যেন ওর পিছে তাড়া করা শুরু করি, মানে ড্রিমে, আমার স্বপ্নেই। তো আমি মতিঝিল মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে পাশ করছি মেট্রিক, এবং ওখানে আমাদের যে মতিঝিল মডেলের যারা মডেল স্কুলে পড়ছে তারা জানবে যে মানে ফার্স্ট ফ্লোরের যে কোনার বাথরুম তিনটা, সেটা খুবই নোংরা এবং উইয়ার্ড টাইপের বাথরুম ছিল, এবং আমরা কখনো ওগুলো ইউজ করতাম না। সো স্কুল লাইফেই ভয়ে, যে খুব অন্ধকার থাকতো, খুব অন্যরকম। তো মেয়েটা আমাকে 6 তলা থেকে ঘুরায় খুব দৌড়ায়, ওটার পিছনে ঘুরতে আমি যখন ওই বাথরুমটার ওখানে আসি, আমাদের একতলার বাথরুম যেখানে আমরা নর্মালি যাইতাম না কখনোই ক্রাউডলি সময়ে, তো আমি একাই ওর পিছে, কেননা আমি জানি না স্বপ্নের ভিতরে কেন আমার খুব রাগ হচ্ছিল যে ওই মেয়েটাকে আমার ধরতেই হবে, এই টাইপের কিছু। তো ও কি চায় অ্যাকচুয়ালি আমার কাছে, এই টাইপের একটা স্বপ্নের মধ্যে টেন্ডেন্সি ছিল। তো আমি ওর পিছে ফলো করতে যখন যাই একতলা বাথরুমে, 4টা বাথরুম একতলায়, যারা আছে মডেল স্কুলে তারা জানবে। তো 4টা বাথরুমের 3টাতে যখন আমি স্বপ্নে দেখতেছি কিন্তু অ্যাকচুয়ালি, এবং ড্রিমটা মানে অ্যাজ লাইক এজ একদম পুরো রিয়েল টাইপের ছিল। তো 3টা বাথরুমের ডোর যখন আমি করলাম নাই 3টাতে, আমি শিওর ছিলাম যে 4 নাম্বার বাথরুমটা সে আছে মেয়েটা। এন্ড ইন্টারেস্টিং ব্যাপার হলো, মানে এটা তো ড্রিম অ্যাকচুয়ালি, এটা তো নন অফ মাই কন্ট্রোল। দেখা গেছে যে আমি শিওর ওইটাতে ও আছে, এবং ওকে আমি মানে ধরে কিছু করবো, মার লাগাবো বা এই টাইপের কিছু। যখনই দরজাটা খুলি, মেয়েটাও একটা খুব মানে ভৌতিক টাইপের চিল্লানি আছে না, একদম পুরো খুব মুখ টুক করে আমার দিকে আসে, এবং আমিও তার দিকে কামড় মারতে আসি স্বপ্নের ভিতরে। অ্যাকচুয়ালি যেটা হয়, হ্যাপেনিংটা হলো আমি আসলে তাকে কামড় মারি না, কামড় মারি হলো আমার ওয়াইফের শোল্ডারে, এবং কামড়টা খুব ভয়ানক কামড় ছিল, ঠিক আছে। তো ওই দিন থেকে আসলে আরো বেশি আমরা হয়ে যাই, এবং এখনো পর্যন্ত আমি ওটা সাফার করতেছি। আমরা টুকটাক শব্দ তো পাচ্ছি প্রতিদিন, এবং একসাথে থাকলেই থাই গ্লাসে নক হবেই, আর উপরে হাঁটাহাঁটি শব্দ এটা চলছেই। এন্ড আমি আসলে ফিগার আউট করতে পারিনি এখনো কিছু, যে এইটা কি, মানে এই স্বপ্নটা কি, বারবার এই পিচ্ছি মেয়েটাই কেন। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সময় হয়েছে একটা বিরতি নেওয়ার, তবে তার আগে একটা ইমেল পড়ে ফেলি না, একটা ইমেল পড়ে তারপরে আমরা একটা বিরতিতে চলে যাই। তো আমাদের কাছে আরো একটা ইমেল আছে আজকে, যেটা
শেয়ার করতে পারবেন, সেই সাথে জানতে পারবেন কারা এসছেন আজকে আমাদের অতিথি হিসেবে। তো এছাড়াও আমাদের সাথে আরো অনেকেই এখন আছেন আমাদের দুটো পেজেই, আপনারাও থাকুন এবং পুরোটা সময় আশা করছি যে আপনাদের আজকে একটা চমৎকার এপিসোড আমরা উপহার দিতে পারবো। একটা অডিও ক্লিপে আমরা যাব, তবে তার আগে আবার একটু বিরতিতে যেতে হবে। আর আমি আরো একবার আপনাদের এর মাঝখানে মনে করে দিই আমাদের ইমেল অ্যাড্রেসটা। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhotfm@tvfurti.fm, which is bhotfm@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে, অথবা লিখেও পাঠাতে পারেন আপনার ঘটনাটি। আমরা দেখতে পাচ্ছি আফরিফা ইসলাম লোশি আমাদের সঙ্গে আছেন, সিনথিয়া আফরিন মিতু আমাদের সঙ্গে আছেন, সাদিয়া নওরিন আমাদের সঙ্গে আছেন এবং দ্রুতপ্রেমী শুধু তিনি শোনেন। মেহজাবিন চৌধুরী আমাদের সঙ্গে আছেন, তিনি বলছেন আজ আমিও শুনছি। SM আবির আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন ইমতিয়াজ আহমেদ, নাইস স্টোরি রাসেল ভাই। সামিয়া সাবিল আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন নুসরাত মালা। এছাড়াও শাহ মনীষ আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন আমি জিসান চৌধুরী। আমাদের সঙ্গে আরো আছেন যে অনেকেই বলছেন যে ফাহাদ ইসলাম আমাদের সঙ্গে আছেন, রাজশাহী সারদা পুলিশ একাডেমি থেকে তিনি শুনছেন। MH মুন্না আমাদের সঙ্গে আছেন, দ্য গ্রেট লিটল বয় আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন ডেঞ্জার ফয়সাল, সাব্বির রোমান আমাদের সঙ্গে আছেন, স্বাক্ষর আলম আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি MD লিখন শেখ, MD তরিকুল আমাদের সঙ্গে আছেন, তা মেহেরপুর থেকে তিনি শুনছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রিফাদুল, আকিব ইবনে সাইদ আমাদের সঙ্গে আছেন, শিমন আফনান সায়ন আমাদের সঙ্গে আছেন, মাহফুজ আনাম সিফাত আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন আরিয়ান আহমেদ আলভি, RKS রাজু চৌধুরী আমাদের সঙ্গে আছেন, আশিক খান আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দীপক। এছাড়াও আমাদের সঙ্গে আছেন ফয়সাল আব্দুল্লাহ রাফি, বুলবুল আহমেদ আমাদের সঙ্গে আছেন, গোপালগঞ্জ থেকে শুনছেন। আমাদের সঙ্গে আছেন রুদ্র হাসান রফি, তিনি আছেন আমাদের সঙ্গে এবং মিরপুর 1 থেকে তিনি শুনছেন। MD রনি আমাদের সঙ্গে আছেন এবং তিনি শুনছেন ঝিনাইদহ থেকে। তানজিয়া জারা আমাদের সঙ্গে আছেন এবং ফার্স্ট স্টোরিটা ওয়াজ হরিবল তাই লিখেছেন। খালিদ আহমেদ আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আল হাসিব। এছাড়া আমাদের সঙ্গে আছেন আরো অনেকেই। তো আমরা চলে যাবো ছোট্ট একটা বিরতিতে এবং বিরতির পরে একটা অডিও ক্লিপ থাকবে, তারপরে আবারও ফিরে আসবো। সেই সময়টা পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউনড রেডিও ফুর্তি FM and do ফুর্তি। Bhoot FM, the night comes alive with Graminphone. আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমার নাম শেখ মিরাজ, আমি কলকাতা থেকে বলছি। আমি ভূত এফএমের কত বড় ফ্যান তা আমি বলে বোঝাতে পারবো না, তবে এটুকু বলতে পারি আমি ভূত এফএমের আজ পর্যন্ত কোনো রকম এপিসোড মিস করিনি এবং ইনশাআল্লাহ এরপরও মিস করতে চাই না। আমি এবং আমার বন্ধুরা যেমন সুরাজ, সোহেল, আসিফ আমরা রেগুলার ভূত এফএম শুনে থাকি এবং ভূত এফএমের প্রতিটা ঘটনাকে আমরা নিজের মধ্যে আলোচনা করি এবং আপনারও আপনার টিমকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা শো উপহার দেওয়ার জন্য। অনেকদিন ধরে ভাবছিলাম কিছু ঘটনা পাঠাবো কিন্তু সেরকম কোনো ঘটনা পাইনি, তাই পাঠাবার সুযোগও হয়ে ওঠেনি। তবে ইদানিং করে আমি ও আমার বন্ধুরা কিছু ঘটনা কালেক্ট করার জন্য বেরিয়েছিলাম। তো তার মধ্যে একটা ঘটনা যেটা আমি আমার নানার মুখ দিয়ে শুনেছি, অনেকদিন আগেই শুনেছিলাম, আমি ভাবলাম এই ঘটনাটা শেয়ার করি। যদি আপনি শোনান তো খুবই খুশি হব। তো আমি সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনাটি হচ্ছে 1960-70 দশকের হবে। বর্তমানে আমি যেখানে আছি, যে পাড়ায় আছি, সেটা একটা প্রত্যন্ত গ্রাম ছিল 1960-70 দশকে, স্বাভাবিক ব্যাপার। তো এখন এই পাড়াটা একটা চারকোনা সার্কেল টাইপের হয়ে আছে এবং বিশাল বড়। তো তখনও গ্রামে এরকমই পরিস্থিতি ছিল। তো গ্রামের আমাদের এখনো যেমন পাড়ার চারকোনা সার্কেল বললাম, ঠিক ডান সাইডে ওইদিকে বসতি একটু কম আছে। এখন ইদানিং করে একটু হয়েছে। তো তখন গ্রাম ছিল তখনও কমই ছিল, 4-5টা পরিবার ছিল, এর চেয়ে বেশি ছিল না। আর বাদবাকি যা ছিল সব বাঁ সাইডের এই দিকে ছিল। তো যাই হোক, মোটামুটি একটা সাইডে বসতি বেশি ছিল এবং একটা সাইডে বসতি খুবই কম ছিল। তো তখনও ঠিক এরকমই গ্রামটার পরিস্থিতি এরকমই ছিল। গ্রামে তখন একটা জিনিস কমন দেখা যেত যে গ্রামে কোনো রকম রোগ বিপত্তি এলে সেটা মহামারী আকার ধারণ করে নিত। ঠিক এইভাবেই একটি রোগ এই গ্রামেও প্রকোপ ফেলেছিল, যে রোগটি হলো চিকেন পক্স, যাকে লোকাল ল্যাঙ্গুয়েজে মায়ের দোয়া বলে থাকে অনেকে এবং আরো অনেকে বিভিন্ন ভাষায় বিভিন্ন রকম
এটাকে বলে থাকে। আর এই রোগটা ছোঁয়াচে রোগ, এটা এখনো আমরা জানি, আর তখন তো এটা আরো বিভৎসভাবে ছিল, ভয়ঙ্কর রূপ ধারণ করে নিত। তো ওই গ্রামের ঠিক ওই কোনার বাড়িতে একজনের একটা কিশোরের হয়েছিল, 10-12 বছর হবে, একটা বাচ্চার হয়েছিল, বাচ্চা ছেলে, তার এটা হয়েছিল। তো তার বেশ কিছুদিন পরে ছেলেটি মারা যায়, সারা শরীর জুড়ে হয়েছিল এবং খুবই বিভৎস লাগছিল, মানে খুবই ভয়ানক জিনিসটা। তো মারা যায়, মারা যাওয়ার পরে গ্রামের লোকরা স্বাভাবিক ব্যাপার আতঙ্কিত হয়ে গিয়েছিল। তো ওনারা কি করেছিল, সবাই মিলে যেমনটা করে আর কি, কবর যেমন দেয় ইসলামিক তরিকায়, গোসল টোসল করিয়ে কবর দেওয়া হয়েছিল। কিন্তু মনের মধ্যে আতঙ্ক ছিল যে এই রোগটি ছোঁয়াচে রোগ এবং আস্তে আস্তে এটা হয়তো পাড়ায় ছড়িয়ে যেতে পারে। যেমন ভাবনা তেমনই কাজ, রোগটি আস্তে আস্তে কিন্তু সারা গ্রাম ছড়াতে লাগলো। যে বাড়িতে হয়েছিল তার পাশের বাড়ি, তার পাশের বাড়ি থেকে তার পাশের বাড়ি, আস্তে আস্তে রোগটি এইভাবে ঠিক চলতে থাকলো। এবং গ্রামের মানুষরা তখন ভয়েতে হয়ে যেত, কি করবে, গ্রাম ছেড়ে পালিয়ে যাওয়ার মতন উপক্রম হয়ে এসে গেছে। কিন্তু গ্রাম ছেড়ে যেতেও পারবে না, নিজের ঘর বাড়ি ছেড়ে যাবে কোথায়, সবাই তো খেটে খাওয়া মানুষ, পাশের গ্রামে যাবে কোথায়, সেখানে গিয়ে সেখানে ইনকামের কি আছে, রোজগারের পথ সেখানে কিছু পাওয়া যাবে কি না যাবে। তো এইভাবে অনেকে যেতেও পারছে না বাধ্যতামূলক। আর এখানে রোগ স্বাভাবিক ব্যাপার, একটার বাড়ি থেকে আরেকটা বাড়ি, আরেকটা বাড়ি থেকে আরেকটা বাড়ি, পুরো গ্রামটাকে এরম করেই গ্রাস করে নিচ্ছে। এখানে একটা জিনিস ফলো করতে হচ্ছিল, যেটা হচ্ছিল কি, কোনো বাড়িতে যদি এই রোগটি হয়, সেই বাড়িতে 3 জন মেম্বারের যদি হতো, তার মধ্যে একটা মারা যাবে, অর্থাৎ একজন মারা যাচ্ছে, ফ্যামিলির একজন না একজন কেউ মারা যাচ্ছে। ঠিক আরো ভয়ঙ্কর লাগছে এই জিনিসটা, আরো সবাই ভয়ে ভীত হয়ে যাচ্ছে যে কেউ না কেউ তো মারা যাচ্ছে। কিন্তু কেন হচ্ছে, কেন? অনেক সাবধানতা থাকার পরও মারা যাচ্ছে। পরিষ্কার পরিচ্ছন্ন, ঠান্ডা রাখতে বলছে, ঠান্ডা রাখছে, অনেকে পুজো টুজো যেমন করছে, অনেকে মাজারে যাচ্ছে, অনেকে মসজিদে যাচ্ছে, মান্নত করছে, কিন্তু কোনো রকম এর পরিত্রাণ পাওয়া যাচ্ছে না। এক না একজন মারা যাচ্ছে ঠিক। তো আমাদের যে মসজিদ আছে এখন, তখনও ছিল এই মসজিদটি, তো তখন ওই মসজিদে ইমাম সাহেব বাইরের একটা গ্রাম থেকে আসতো, নামাজ পড়িয়ে দিয়ে আবার চলে যেত। তো একটা নতুন ইমাম সাহেব ঢুকেছিল, যখন এই রোগটি অলরেডি শুরু হয়ে গেছে, তার কিছুদিন পর নতুন ইমাম সাহেবটা এসেছিল। তো কেউ পরিত্রাণ খুঁজে না পেয়ে একজন ভেবেছিলেন যে তাহলে ইমাম সাহেবের সাথে একবার এই জিনিসটা নিয়ে কথাবার্তা বলে দেখি। ইমাম সাহেবকে বললেন যে দাদি হয়েছে, গ্রামটা বুঝতেই পারছেন, সবাই তো আতঙ্কিত হয়ে আছে, হ্যাঁ, তো এর পরিত্রাণ কিভাবে পাওয়া যাবে, কোনো তো একটা উপায় আছে, এত সাবধানতা থাকার পরও কেউ না কেউ মারা যাচ্ছে। তখন ইমাম সাহেব উনি ওনার আধ্যাত্মিক শক্তির থেকে উনি একটি জিনিস বললেন যে প্রথম যার হয়েছিল তার কবরটা কোথায় দেওয়া হয়েছে। তখন গ্রামের মানুষরা বললেন যে ওনার কবর তো সেইটি কবর তো একটা মাঠে দেওয়া হয়েছিল, মানে রেগুলার যে গোরস্থান সেই গোরস্থানেও দেয়নি, ভয়ে দেয়নি, হ্যাঁ, তার একটা মাঠে দেওয়া হয়েছিল। তো উনি সেখানে গেলেন এবং বললেন যে তোমরা খুব বড় ভুল করেছ এবং এর দাফনের কাজটা ভুল হয়েছে, এ কবর খুলতে হবে, এবং একে পুনরায় আবার দাফন করতে হবে, আবার পুনরায় একে আমাদের ইসলামিক তরিকায় যে রেগুলার যে কবরস্থান আছে সেখানে দাফন করতে হবে। এর একটাই কারণ আছে, এই যে প্রথম মারা গেছিল এই সবাইকে নিয়ে যাচ্ছে, অর্থাৎ এই সবাইকে খাচ্ছে। তো এইটা শুনে সবাই তো মানে ভয়ে ভীত হয়ে গেলেন যে কি করে হয়, একজন মারা গেছে সে সবাইকে মারছে মানে। তো তখন উনি বললেন যে কবরটা খুললে বুঝতে পারবে যে কেন আমি এই কথা বলছি, যে এই ছেলেটাই সবাইকে, পুরো গ্রামের সবাইকে খাচ্ছে। তো যেমন কথা তেমন কাজ, সবাই মিলে কবর খোলার জন্য প্রস্তুত হয়ে গেলেন এবং কবর খোলা হলো। খুলে যেটা দেখা গেল সেটা খুবই ভয়ানক এবং খুবই বিভৎস, যেটা কেউ কল্পনাও করতে পারেনি। ঘটনাটি হচ্ছে এরকম যে প্রথম যে ছেলেটি মারা গেছিল, প্রায় এদিক সেদিক করে মাস 2 হবে মারা গেছে, তখন ওকে কবর দেওয়া হয়ে গেছে। মাস 2 এতদিনে অন্তত মাংস পচে দেওয়া দরকার ছিল, কিন্তু কোনো রকম মাংস পচেনি। আর সবচেয়ে ভয়ানক বিষয় হলো সেটি হচ্ছে ওই মুদ্রাটি আস্তে আস্তে নিজের কাফন গিলছিল, অর্থাৎ নিজের কাফনটা সে নিজেই খাচ্ছিল। মুদ্রাটা কাফনের প্রায় অর্ধেকটাই খেয়ে নিয়েছিল, মানে সামনের দিক দিয়ে সে কাপড় নিজের মুখে ঢুকিয়ে প্রায় অর্ধেকটা সে খেয়ে ফেলেছিল। ইমাম সাহেব বললেন, শিগগিরই কাপড়টা টেনে ওর মুখ থেকে বের করো।
যখন কাপড়টা টেনে মুখ থেকে বের করা হলো তখন কাপড়ের স্পষ্ট কালো রঙের রক্ত, মানে কালচের রক্ত ভর্তি হয়ে গেছিল। এবং ইমাম সাহেব বললেন যে যদি একে না খোঁড়া হতো এ পুরো কাপড়টা গিলতো এবং পুরো গ্রামটা শেষ হতো। অর্ধেক কাপড় গিলেছে মানে অর্ধেক গ্রামের মানুষরা গেছে এবং প্রত্যেক পরিবারের একজন করেও নিয়ে যাচ্ছিল। তো ওকে আবার তুলে আবার পুনরায় গোসল করিয়ে আবার পুনরায় ইসলামিক তরিকায় আবার রেগুলার যে গোরস্থান ছিল সেই গোরস্থানে মাটি দিতে, তবে এই রোগ থেকে পরিত্রাণ পায়। আসসালামু আলাইকুম, এই ছিল আমার ঘটনা। দর্শকদের শোনালে খুবই খুশি হব। Bhoot FM. The night comes alive with Gramophone. Yes, the night comes alive with Gramophone. এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আরো একটা ইমেইলে চলে যাব। জানি না ইমেলটা কেমন লাগবে, তবে আশা করছি যে আপনাদের ভালোই লাগবে। চলুন শেয়ার করি ইমেলটা। যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম সালাম। আশা করছি ভালো আছেন। আমি একজন ভূত এফএম এর নিয়মিত লিসেনার। আমি ভূত এফএম এর সব এপিসোড শুনেছি, কোনো এপিসোড মিস করিনি। আমি স্টুডিওতে এসে ঘটনা বলতে পারবো না, যদি ভালো লাগে আপনি পড়ে শোনাবেন। আমার নাম শিল্পী আরাদীপা। আমি পুরাতন ঢাকা থাকি। আমি একজন গৃহিণী। ঘটনা ঘটে 2018 সালের এপ্রিল মাসে। আমার পরিবারের সদস্য সংখ্যা 3। আমার মেয়ে, আমার হাজবেন্ড, আমি। ছোট পরিবার, আমরা সবাই অনেক খুশিতে থাকি। আমার মেয়ে এখন 5 বছরের। আমার এলাকায় অনেক ঘন বসতি। পুরাতন ঢাকা, সে সম্বন্ধে আপনাকে আর বলতে হবে না। তাই আমার মেয়েকে ভালো পরিবেশে বড় করার জন্য আমি আর আমার হাজবেন্ড মেয়ের ডিসিশন নেই একটু ভালো পরিবেশে ফ্ল্যাট ভাড়া নিব, যাতে মেয়েটিকে ভালোভাবে বড় করতে পারে। তাই আমরা নদীর সাইডে একটা বাসা ভাড়া নেই। বাড়িটা অনেক খোলামেলা ছিল। বারান্দা থেকে পুরো বুড়িগঙ্গা নদী দেখা যেত। খুব সুন্দর বড় ফ্ল্যাট। আমি জায়গাটির নাম বলতে পারছি না, তাহলে অনেকে এই বাসাটি চিনে ফেলতে পারে। ঘটনাটি ঘটে আমি যেদিন বাড়িতে ওঠার প্রথম দিন থেকে। বাড়িটি 6 তলা, 1, 2 আর আমি উঠি 5ম তলা, বাকি সব ফ্ল্যাট খালি। প্রথম দিন ওঠার পর আমার হাজবেন্ড আর আমি মিলে যখন ঘরের মালামাল সেট করছিলাম, তখন সবকিছু শেষ হতে তো রাত 12টা। আমার হাজবেন্ড আমার মেয়েকে খুঁজতে ড্রয়িং রুমের বারান্দায় নদীর সাইডে গিয়ে আমার মেয়েকে দেখে ও নদীর সাইডে একটা আম গাছের দিকে চেয়ে আছে। আমার হাজবেন্ড গাছের দিকে তাকাতেই দেখে গাছের ডালে একটা মানুষের মাথা ঝুলছে। ও দেখে ভয় পেয়ে যায় আর আমার মেয়েকে সাথে সাথে নিয়ে আসার জন্য হাত ধরে টান দেয়, কিন্তু ও যেন পাথর হয়ে গেছে, গাছের দিকে তাকিয়ে আছে। তখন বাবা ওকে কোলে নিয়ে ঘরে চলে আসে এবং সে এর পরে তখন সে আমাকে কিছু বলে না। কিন্তু কাজ শেষ করার পর আমরা যখন ঘুমোতে যাই তখন রাত 2:30। তখন ঘটে অন্য ঘটনা। মেয়ে ঘুমিয়ে যায়। আমরা দুজনে শুনতে পাই আমাদের বেডরুমের বারান্দায় কিছু লোক মিলে কথা বলছে, কিন্তু আমরা দুজনের একজনও ওদের ভাষা বুঝতে পারিনি। আমার হাজবেন্ড বারান্দায় উকি দিয়ে দেখে যে বারান্দায় কেউ নেই। তখন আমরা ভয় পেয়ে যাই আর আমাদের ঘুম আসছিল না কথা বলার শব্দের কারণে। কিছুক্ষণ পর আমরা শুনতে পাই আমাদের ড্রয়িং রুম থেকে অনেক মানুষ মিলে
নিজেকে ওই বাসায় একলা স্বপ্নের মাধ্যমে দেখতে পাই। আজও 100% সমাধান হয়নি। আমার ঘটনাটি শোনালে সবাইকে আমি খুব খুশি হব। আমার ঘটনা আরো আছে, সময় পেলে লিখবো। আশা করি ভূত এফএম সারা জীবন চলবে। এরপর তিনি তার মোবাইল নাম্বারটি শেয়ার করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর ইমেল। কিছু কিছু জিনিস একটু বুঝতে সমস্যা হলো, পুরো জিনিসটা আমরা বুঝতে পেরেছি এবং আশা করছি যারা শুনছেন তারাও বুঝতে পেরেছেন। আমরা চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে, তার দ্বিতীয় ঘটনা শুনবো আমরা এবং আশা করছি যে এই ঘটনাটিও আপনাদের ভালো লাগবে। চলুন শুনে আসি। ধন্যবাদ রাসেল ভাই, আমি ওসমান। তো এই স্টোরিটা হচ্ছে, এটা আমার এক বন্ধুর সাথে হয়েছে। এটা তার গ্রামের বাড়িতে, এটা বরিশাল এলাকার মঠবাড়িয়া থানার একটা ঘটনা। আজ থেকে অলমোস্ট 30 ইয়ার্স ব্যাক এই ঘটনাটি ঘটে। তো আমি একটু বাড়ির স্ট্রাকচারটা একটু বলি। এটা হচ্ছে একটা বাড়িতে হচ্ছে চারটি ঘর এবং চারটি ঘরে মানে এখানে তারা মানে আমার ফ্রেন্ডরা, তার ফ্রেন্ডের অন্যান্য রিলেটিভ বা কাজিনরা তারা একই বাড়িতে থাকতো এবং পাশেই ছিল তাদের, ওখান থেকে 5 মিনিট ডিস্টেন্সে ছিল হচ্ছে তাদের একটা ভিটে বাড়ি এবং ভিটে বাড়িতে হচ্ছে তার বেসিক্যালি তার দাদা দাদি ওই বাড়িতে থাকতো। তো তার ভিটে বাড়ি থেকে মেন বাড়ির ডিস্টেন্সটা ছিল 5 মিনিটসের এবং ওখানে যেতে ফার্স্টে পড়তো একটি জঙ্গলের মতো, এরপরে একটা সাঁকো ক্রস করে তারপর হচ্ছে একটি তাল গাছ, তারপরে হচ্ছে বাড়িটি। তো এটা বলা মানে একটু বলে রাখা ভালো যে মানে তাল গাছটা কিন্তু মানে এটা কখনোই ভালো ছিল না এই তাল গাছটা, কারণ এখানে সবসময় কোনো না কোনো কিছু অনেকেই এটা দেখতো। যেমন লেটসে কি হয়তো বা দেখছে যে হঠাৎ করে একটা কালো বিড়াল এসছে, হঠাৎ করে এটা ভ্যানিশ হয়ে গেছে, একটু পরে দেখলো যে এটা নেই, বা একটা কুকুর আসছে, কুকুরটা হঠাৎ করে নেই, বা একটা কুকুর থেকে বিড়াল হয়ে গেছে, কনভার্ট হয়ে গেছে, এরকম টুকটাক অনেকে দেখতো। বাট এটা তারা বুঝতে পারতো যে এটা আহামরি কোনো বড় কোনো ঘটনা না, কারণ কারোর কাছে এরকম কোনো হার্মফুল কিছু হয়নি। তো তাদের বাড়িতে বেশ কিছু লোক মানে কাজের লোক ছিল যারা টেম্পোরারি বাড়িতে কাজ করতো। এটা নর্মালি যারা ওটা যখন ধান কাটতো, ধান কাটার সময় তারা ওই সার্টেন টাইমে তারা ওই বাড়িতে অন্যান্য বাড়ির কাজগুলি করতো। তো তার দাদা দাদি যেহেতু যথেষ্ট বয়স্ক ছিলেন, তো তারা নিজেরা রান্না বান্না করতে পারতেন না, তারা মেন বাড়ি থেকে তাদেরকে ওই বাড়িতে তাদের খাবার কাজের লোকের নিয়ে যেত। তো একদিন রাত্রেবেলা মানে যেহেতু গ্রামের বাড়িতে তারা সাধারণত 7টা থেকে 8টার মধ্যেই তারা ডিনার সেরে ঘুমিয়ে পড়েন। এটা মোটামুটি গ্রামের ম্যাক্সিমাম মানুষের এই প্র্যাকটিসটা ছিল বা এখন অনেকেরই আছে। তো একদিন রাত্রেবেলা তাদের খাবার নেওয়ার জন্য তাদের কাজের লোক খাবার টাবার নিয়ে উনি ভিটে বাড়িতে যাচ্ছিলেন। তো উনি সাঁকো ঠিকমতো ক্রস করেছেন, তারপরে যখন তিনি তাল গাছের কাছাকাছি আসলেন, তার সাথে যেহেতু কোনো ইলেকট্রিসিটি বা কোনো কারেন্টের কোনো ব্যবস্থা নেই, তিনি মাটির অনেকে হয়তো ল্যাম্প বা কুপি, অনেকেই চিনেন যেটা গ্রামের ভাষায় বলে, কুপি নিয়ে সে খাবারটা নিয়ে যাচ্ছিলেন। তো কুপিটা যখনই সে তাল গাছের কাছাকাছি গিয়েছেন, কুপিটা হঠাৎ করে আলোটা নিভে যায় এবং কোনো বাতাস, সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এখানে কোনো বাতাস ছিল না, বাতাসের ফোর্স ছাড়াই আলোটা নিভে যায় এবং সে অনেকবার তার পকেট থেকে ম্যাচ লাইটটা বের করে অনেকবার চেষ্টা করে যে কুপিটা জ্বালানোর জন্য, বাট সামহাও এটা কখনোই কোনোভাবে এটা জ্বালানো পসিবল হয়নি। তো তারপরে তার কাছে সম্ভবত একটা ছোট টর্চ লাইট ছিলেন, সে টর্চ লাইটটা জ্বালানোর চেষ্টা করেছেন, টর্চ লাইটটা সে জ্বালাতে সাকসেসফুল হয়েছেন এবং টর্চ লাইটটা জ্বালানোর পরেই তার কাছে সবচেয়ে বড় একটা ঘটনা ঘটে যায়। সামহাও তার চোখটা তাল গাছের দিকে পড়ে এবং তাল গাছের দিকে পড়ার সাথে সাথে উনি দেখলেন যে ওখানে একটা মানুষ আকৃতির কোনো একটা কিছু, এটা মানুষও বলা যাবে না, একটা মানুষ আকৃতি বোঝা যায় দূর থেকে যদি কেউ বলে, উল্টো ভাবে ওটা ঝুলে আছে এবং ওটা দেখে সে ইনস্ট্যান্টলি ওখানে সেন্সলেস হয়ে পড়ে যায়। এবং ওদিকে আবার দেখা যায় যে তার দাদা দাদি অনেকক্ষণ ধরে খাবারের জন্য, যেহেতু বয়স্ক মানুষ এবং তারা অলরেডি সকাল মানে তাড়াতাড়ি আর্লি ডিনার করে শুয়ে পড়বেন, অলমোস্ট এখন 10টা বাজে, কিন্তু তখন পর্যন্ত খাবার আসেনি। তো তাদের অন্য কাজের লোককে, তখন তো আসলে ফোনের বা মোবাইল ফোনের কোনো ব্যবস্থা ছিল না, অন্য একটা কাজের লোককে বললো যে তুমি একটু দেখো যে ও কই আছে, ওকে তো অনেক আগে খাবার আনতে বলেছিলাম কিন্তু এখন পর্যন্ত সে খাবার নিয়ে আসেনি। তো ওর সাথে সাথে ওই দাদার কথা শুনে সে সামনের দিকে এগিয়ে মানে ওকে ডাকতে গেল যে আসলে ও খাবার নিয়ে কতদূর আছে, নাকি আদৌ ওখানে খাবারটা সে নেয়নি। তো সে দেখলো যে যখনই সে ওই তাল গাছের কাছাকাছি এসছেন, তখন দেখলো যে ওই ছেলেটা ওখানে পড়ে আছে সেন্সলেস অবস্থায় এবং খাবারগুলি খুব তছনছ ভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। তো যাই হোক, ওকে কোনোভাবে তাকে বাকি অন্য আরো লোকজনকে ডেকে তাকে ওই রাত্রেবেলায় তাকে ঘরে নেওয়া হলো এবং সে সারা রাত্র সেন্সলেস ছিল, তার কোনো সেন্স আসেনি।
এবং সকালবেলা ফজরের পরে তাকে কোনো একটা ওঝা আনা হলো এবং ওঝা তাকে মোটামুটি তাকে দেখলো এবং তার সেন্স আসলো এবং তাকে তাবিজ দিল এবং তাকে বেশ কিছু পড়া পানি বা কিছু ধরনের মেডিসিন দেওয়া হলো এবং সে মোটামুটি সুস্থ হয়ে গেল এবং তারপরে সেই ঘটনাটা শেয়ার করলো যে তার সাথে এরকম ঘটনা হয়েছে এবং তখন আরো মানুষ আরো কনসার্ন হয়ে যায় কারণ ওখানকার লোকজন, কারণ বেসিক্যালি অনেকেই জানে যে তাল গাছটা খারাপ ছিল, যেটা আমি আগে শেয়ার করেছি, কিন্তু এরকম ঘটনা কারোর সাথে হয়নি ওই দিন। এবং ওই দিনের পর থেকে সবাই চেষ্টা করে যে যারা ওই রাস্তা দিয়ে কানেক্টিং রোড যাদের বাড়ি আছে তারা চেষ্টা করে সন্ধ্যার আগেই যাতে ওই রাস্তা ক্রস করে তাদের কাজ সারতে পারে, যাতে করে এরকম প্রবলেম হয় না। তারপর 2007 সিডর হয়, এটা মোটামুটি খুব বড় সড়ো, অনেক গ্রাম বা অনেকেরই বেশ ক্ষয়ক্ষতি হয়। ওখানকার ম্যাক্সিমাম গাছপালা বা ওখানকার মনে হয় ওটা পড়ে যায় সিডরের যে ইনসিডেন্টের সময়। তো তারপরে ওই তাল গাছও পড়ে যায়। তো আলটিমেটলি এখন আর ওই কোনো প্রবলেম নেই। তো এখন মোটামুটি এলাকাটা মোটামুটি নাকি শহরের মতো হয়ে গেছে এবং ওটা মেইন রোডের সাথে একটা কানেক্টিং রোড হিসেবে আছে। তো এরপরে মোটামুটি আর কোনো প্রবলেম হয়নি। ওকে, এটা ছিল আসলে ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে অনেকেই লিখছেন, আবু হেনা লিখেছেন যে ইমেলটা দারুণ ছিল রাসেল ভাই। অনামিকা আয়ানা আমাদের সাথে আছেন এবং তিনি বলছেন যে ইমেলটা শুনে অনেক ভয় লাগছে। আমাদের সাথে আছেন মুন্না শিকদার এবং তিনি বলছেন অনেকদিন পর শুনছি। মনির এসকে আমাদের সঙ্গে আছেন, লিখেছেন সুন্দর। শাহরিয়ার শিহাব আমাদের সঙ্গে আছেন এবং তিনি আমাদের সাথে আছেন মঠবাড়িয়া থেকে। জান্নাত হুসাইন আমাদের সঙ্গে আছেন, তার কাছে ভালো লাগছে তিনি জানিয়েছেন। শান্ত আহমেদ আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। মিজানুর রহমান, এছাড়াও ফাহাদ ইসলাম আমাদের সঙ্গে আছেন রাজশাহী শারদা পুলিশ একাডেমি থেকে, তিনি শুনছেন। এমটি আহমেদ শিশির আমাদের সঙ্গে আছেন, তিনিও লিখেছেন যে আমি ছিলাম থাকবো। তারেক আমাদের সঙ্গে আছেন, ভূত এফএম শুনছেন তিনি ফেনী থেকে। প্রান্ত আমাদের সঙ্গে আছেন এবং তিনি বলছেন ভালো লাগছে, নাইস স্টোরি রাসেল ভাই। ইশতিয়াক শুভ উল্লাপাড়া থেকে আমাদের সঙ্গে আছেন। তন্ময় বিশ্বাস আমাদের সঙ্গে আছেন, খুলনা থেকে তিনি শুনছেন। আমাদের সঙ্গে আছেন আফনান সাকিব, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মোনায়েম এ রানা, লিখছেন নাইস স্টোরি। ইনামুল আনাম শাহিন আমাদের সঙ্গে আছেন। এমডি ইব্রাহিম খান, একা শুনছেন, খুব ভয় লাগছে। NH নিলয় হোসেন আশরাফুল আমাদের সঙ্গে আছেন এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মনির হাসান রানা নীলফামারী থেকে এবং নীলফামারী মাস্টারপাড়া থেকে, তিনি অ্যাপ দিয়ে শুনছেন আমাদেরকে। নাজমুল হাসান সৌরভ রাজশাহী বানেশ্বর থেকে আমাদের সঙ্গে আছেন। ইশতিয়াক আহমেদ শুভ আছেন আমাদের সঙ্গে। আকিব ইবনে সাইদ আমাদের সঙ্গে আছেন। রিমন হাসান আমাদের সঙ্গে আছেন, ইমেলটা অনেক ভালো ছিল। এমডি আজমুল আশরাফ আমাদের সঙ্গে আছেন। প্রান্ত সাহা আমাদের সঙ্গে আছেন। তাহসান আহমেদ মুকিত আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এমডি নাহিদুল ইসলাম সিরাজগঞ্জ থেকে তিনি শুনছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। হামিন সরকার, এছাড়াও সৈকত আহমেদ লারি আমাদের সঙ্গে আছেন এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সুরভিত সৌরভ রাজশাহী থেকে। আমাদের সঙ্গে আছেন জান্নাতুল ফেরদৌস, আমাদের সঙ্গে আছেন ইশতিয়াক আহমেদ শুভ, এমডি রাকিব উল হাসান সহ আরো অনেকে। আমরা চলে যাব ছোট্ট একটা বিরতিতে এবং বিরতির পরে আবারও ফিরে আসব। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউনড, রেডিও ফুড থিওরি এফএম। Bhoot FM. The night comes alive with Graminphone. Yes, the night comes alive with Graminphone. You are listening to Radio Furti FM. আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ফুট এফএমে এবং আশা করছি যে সবাই অনেক এনজয় করছেন এবং লিখছেনও মেসেজে। তাই আমাদের যে ফুর্তির পেজ সেখানেও দেখতে পাচ্ছি অনেকে লিখছেন। বিল্লাল হাসান রনি আমাদের সঙ্গে আছেন, ইমেলটা জোস ছিল লিখেছেন তিনি। প্রসেনজিৎ কুমার পল আমাদের সঙ্গে আছেন রাজশাহী থেকে এবং তিনিও প্রশংসা করেছেন। শাহরিয়া ইসলাম নিবিড় আমাদের সঙ্গে আছেন। সাইম খান আমাদের সঙ্গে আছেন, বরিশাল থেকে শুনছেন, খুবই ভালো লাগছে। জুবায়ের আহমেদ আমাদের সঙ্গে আছেন এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এমডি নুরুদ্দিন সর্দার। খায়রুল ইসলাম সবুজ আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি অভিজিৎ গুহ, এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই। তো আমাদের দুটো পেজ রয়েছে, www.facebook.com/radio.furti। আমি সেই পেজ থেকে এখন পড়ছি। ডিএস দোলন আমাদের সঙ্গে আছেন। তাহসিন ইভান রাসেল আমাদের সঙ্গে আছেন খান
রাফসান জানি রাহাত আমাদের সঙ্গে আছেন, দেখতে পাচ্ছি কাজী শিমুল আমাদের সঙ্গে আছেন, ইমেলটার প্রশংসা করেছেন তিনি। তোহা রহমান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে উত্তরা থেকে তিনি শুনছেন। আমাদের সঙ্গে এমডি জিহাদ মিয়া আছেন, আমাদের সঙ্গে আছেন রনি কুমার, এছাড়াও আমাদের সঙ্গে এস এফ সারজিনা আমাদের সঙ্গে আছেন এবং আমাদের বগুড়া থেকে তিনি শুনছেন। আমাদের সঙ্গে আছেন রাজ রিপন, এছাড়াও মুকুল মন্ডল আমাদের সঙ্গে আছেন, SMH মুন আমাদের সঙ্গে আছেন, ইব্রাহিম SRK আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন সৌরভ তালুকদার, সাজিদ নূর, মোহাম্মদ আলী সুমন, মিকি বয়, ম্যাক্স MD আসিফ ইসলাম, সৌরভ তালুকদার, সাজিন হোসাইন দিনার, সুমন আহমেদ আমাদের সঙ্গে আছেন, মিরাজ খান বগুড়া থেকে আমাদের সঙ্গে আছেন। অনেকেই আছেন আমাদের সঙ্গে। আমরা চলে যাব আমাদের আরো একজন অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাব। হ্যালো ডিয়ার লিসনার্স, রসিল ভাই, আমি ফারহান উত্তরা থেকে এসেছি। গত সপ্তাহে এসেছিলাম একটা ঘটনা শেয়ার করতে, আজকে আবার এসেছি। সো আমি আমার ঘটনাটা স্টার্ট করি। সো এই স্টোরিটা মূলত শেয়ার করেছে অপ্রতিম মিশ্রা নামক একজন ইন্ডিয়ান। আর ঘটনা ঘটেছিল ইন্ডিয়ার রাজস্থানের একটা হসপিটালের মর্গে। ওকে। সো ঘটনাটা যার সাথে ঘটেছিল তিনি একজন পুলিশ অফিসার, যার নাম ছিল যুবরাজ। সো এটা তার একটা মিস্ট্রিয়াস কেস, যিনি সেটা উনি বলেছিলেন যে তখন ওনার পোস্টিং হয়েছিল রাজস্থান একটা গ্রামে। সো গ্রামটা ছিল খুবই শান্তিপ্রিয়, তো ওখানকার লোকজন সংখ্যা তেমন এত বেশি ছিল না, আর ওখানকার পুলিশ স্টেশনে তেমন কোনো কাজকর্ম বেশি থাকতো না। সো তাদের দিন ভালো যাচ্ছিল। তো একদিন রাত্রে অফিসার যুবরাজের সেলফোন মোবাইল থেকে একটা কল আসে। তো ওই অপর প্রান্ত থেকে একজন বলে উঠে যে আমি হসপিটাল থেকে বলছি, আর এখানে মর্গে একটা লাশ আছে যার বডি থেকে হার্ট মিসিং। তো এই কথা শুনে তো ইন্সপেক্টর যুবরাজ তো খুবই আশ্চর্যজনক হয়ে গেলেন। সো উনি বলল যে আমি এক্ষুনি আসছি। তো তখনই উনি হাসপাতালে গেলেন। হাসপাতালে তখন উনি সব কর্মচারী এবং স্টাফদেরকে একত্রিত করলেন এবং ওখানে যে হসপিটাল ইনচার্জ ছিল তার সাথে কথা বলছিলেন। তো হসপিটাল ইনচার্জ তাকে এমন একটা কথা বললো যেটা শুনে সে আরো অ্যাস্টনিশ হয়ে গেছিল। তো উনি বলল যে এখানে শুধু একটা লাশের হার্ট মিসিং না, বরং আরো চারটে লাশের হার্ট মিসিং। আসলে ঘটনা হচ্ছিল যে যখন তারা বেবারিশ লাশদেরকে বের করছিল দাহ করার জন্য, তখনই জিনিসটা বেরিয়ে আসলো। তো ওই এলাকাতে 2-4টা গ্রাম মিলে সেটা একটা মাত্র বড় হাসপাতাল ছিল, যার কারণে দৈনন্দিন ওখানে অনেকগুলো লাশ আসতো। আর এটা খুব ইম্পর্টেন্ট ছিল, যার জন্য যুবরাজ ওখানে একটা কনস্টেবল যার নাম ছিল রাজেন্দ্র, তাকে ওখানকার দেখাশোনা বা ওখানকার দেখার জন্য ওখানে নিযুক্ত করে, তাকে অ্যাপয়েন্ট করা হলো রাজেন্দ্রকে। তারপরে 2-3 দিন তো কিছু হলো না। একদিন হসপিটাল ইনচার্জ যুবরাজকে ফোন করলো। ফোন করার পরে যুবরাজকে বললো যে আপনি যে কনস্টেবলকে এখানে হায়ার করেছিলেন, অ্যাপয়েন্ট করেছিলেন, সে আজকে আসেনি। তো এই কথা শুনে তো সে একটু অবাক হলো। তো সে জিজ্ঞেস করলো কি সে কি আজকে একদম আসেনি, টোটাল আসেনি? তো উনি বললেন না। তো যুবরাজ ভাবলো হতে পারে সে যে কোনো কাজে তার বাসা থেকে আজকে আসলো না। তখন সে কি করলো, জয়পাল নামে আরেকজন কনস্টেবলকে সে নিযুক্ত করলো ওখানে করার জন্য, মর্গের পাহারা দেওয়ার জন্য। তো যুবরাজের একটা ধারণা ছিল যে আসলে মৃত মানুষ থেকে জীবিত মানুষের আরো বেশি ডেঞ্জারাস, আরো এটা মানে বিষয়টা আরো বেশি সিরিয়াস। বাট সে তার সাথে সে এটাও জানে যে আসলে রাত্রেবেলা মর্গে পাহারা দেওয়াটা সহজ ব্যাপার না। তো এক দুদিনে তেমন কিছু ঘটনা ঘটল না। বাট এরপর এক রাত হসপিটাল ইনচার্জের আবার ফোন আসলো। তো এইবার যুবরাজকে সে বললো যে আপনি যে কনস্টেবল নিযুক্ত করেছেন, যার নাম ছিল আপনার জয়পাল, সে তো এখনো আছে আহত অবস্থায়, আর হসপিটাল থেকে আর একটা লাশ আছে, তার বডি থেকে হার্ট মিসিং। এই কথা বলার সাথে সাথে তো যুবরাজ তো বললো কি তখন কি কনস্টেবল ওখানে ছিল না?
হ্যাঁ ছিল, বাট আমরা যখন এসেছিলাম তাকে অজ্ঞান অবস্থা পাইলাম এবং মর্গের ভিতরে আরেকটা লাশ আছে যার বডি থেকে হার্টটা মিসিং। এই কথা শুনে সেই সঙ্গে সঙ্গে দুটো কনস্টেবল নিয়ে সেই হসপিটালে হাজির হলো এবং জিজ্ঞেস করলো তুমি থাকা অবস্থায় এখানে হার্ট কেন চুরি হলো, আর তোমার এই মাথার অবস্থা এমন কেন, এখানে আপনার এখানে চোটের নিশান কেন। তখন ওই কনস্টেবল তার ঘটনা এবার বলল যে তখন সে রাত্রে যখন সে পাহারা দিচ্ছিল হঠাৎ করে মধ্যরাতে লোডশেডিং হলো, কারেন্ট চলে গেল, সব অন্ধকার গুটকেটে অন্ধকার হয়ে গেল। তো তখন সে আপনার পাওয়ার রুমে যায় সেখানে সাপ্লাই চেক করার জন্য। তো দেখেই সে ওখানে সবকিছু নর্মাল, কোনো সমস্যা নেই। পরে সে যখন ওখান থেকে ব্যাক করছিল আবার মর্গের দরজার সামনে, সে দেখলো কি মর্গের দরজা থেকে একটা কালো ছায়া ওখান থেকে বের হয়ে চলে যাচ্ছিল। তখন সে ডাক দিল পিছন থেকে, আর সে ওই কালো ছায়াটাকে ধাওয়া করলো। ধাওয়া করার পরে সে যখন তাকে পিছন থেকে যখন ধরতে চাইলো তখন সেই কালো ছায়াটা তাকে এমন ভাবে সজোরে ধাক্কা দিল যে সে মাটিতে পড়ে যায় এবং তার মাথাটা ফেটে যায়। তারপরে সে ফার্স্ট এড করার পরে কনস্টেবল পুলিশও তার আপনার স্টেশনে সে তার ফোন করলো, কিন্তু ফোন করার পরে সে কাউকে ওখানে খুঁজে পায় না। তো সে কনস্টেবল জয়রাজকে এই কথা বলে সাবধান করে দিল যে স্যার ওই লোকটা যে আমাকে যেভাবে ধাক্কা দিল আমার মনে হচ্ছে না সে কোনো মানুষ অথবা কোনো পশু, সে নিশ্চয় কোনো পিশাচ। তখন জয়রাজ তাকে ধমক দিয়ে বললো যে কি আবুল তাবুল বলছো তুমি, তোমার কি মাথা খারাপ হয়েছে, এমন কখনো কি হয়, আবার নেক্সট টাইম আমি তোমার সাথে থাকবো এখানে আর দেখি কি হয় এখানে। তো সেবার জয়রাজ সেই কনস্টেবলকে নিয়ে আরো দুজন কনস্টেবল সহ এবং হাসপাতালের সদর গেটের সামনে আরো দুজন কনস্টেবলকে সে নিযুক্ত করলো এবং সেখানে তারা রাত্রে পাহারা দিচ্ছিল। তো পাহারা দেওয়ার সময় হঠাৎ মধ্যরাতে ঝড় শুরু হলো, ঝড় তুফান এবং বৃষ্টি শুরু হলো জোরদার। সেই সময় আবার লোডশেডিং হলো। লোডশেডিং হওয়ার পরে কিছুক্ষণ পরে সে কনস্টেবল জয়পাল বলল স্যার আমার একটু টয়লেট যাওয়ার দরকার আছে, আমি কিন্তু এই হসপিটাল কোনো টয়লেটে যাব না, আমার খুব ভয় করছে, বরঞ্চ আমি হসপিটাল বাইরে যে ঝোপঝাড় আছে না আমি সেখানে গিয়ে যাব। তারপর সে সেখানে যায়। তো ঝোপঝাড়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে সে সেখান থেকে একটা ভয়ঙ্কর চিৎকার শব্দ শোনা যায়। তো এই জয়রাজ দুটো কনস্টেবলকে নিয়ে সেখানে দ্রুত যায় এবং সেখানে গিয়ে সে দেখে যে ঝোপঝাড়ের মধ্যে দুটা কনস্টেবল একদম সোজা খাম্বার মতো দাঁড়িয়ে আছে এবং তাদের পায়ের নিচে সে জয়পাল কনস্টেবলকে মানে একদম সে চিত হয়ে শুয়ে আছে এবং তার বুকে থেকে অনেক রক্ত বেরোচ্ছে। তো জয়রাজ তখন যাকে পরীক্ষা করার সময় সে খেয়াল করলো কি ওখান থেকে একটা কালো ছায়া মূর্তি দৌড়া দিল। তো সে কি করলো, সে কালো ছায়া মূর্তির পিছনে সেও দ্রুত তাকে ফলো করলো, দৌড় দিল তার পিছনে এবং কিন্তু সেই কালো ছায়াটা কোথাও অন্ধকার যেন হারিয়ে যায়। তখন জয়রাজ তাড়াতাড়ি সে মেডিকেলে ব্যাক করে। তো মেডিকেলে যখন ব্যাক করে সে আইসিইউতে দেখতে পায় সেখানে জয়পালের লাশটা পড়ে আছে, আর ডাক্তার তাকে বলে যে জয়পালের হার্ট মিসিং। আর সে জয়পালের লাশের পাশাপাশি সে আরেকটা লাশ সে দেখে, সে লাশটা ছিল কনস্টেবল রাজেন্দ্র এবং সে লাশটা অনেকখানি পৌঁছে গেছিল এবং সেই লাশটারও কিন্তু হার্ট মিসিং। সে তারপরে ব্যাপারটা ঘটনার ভয়াবহ সে উপলব্ধি করতে পারলো এবং তখন সে দেখলো কি হসপিটাল ইনচার্জ তখন সেখানে আসলো। তখন হসপিটাল ইনচার্জের পুরো গা কিন্তু বৃষ্টিতে ভিজা, কিন্তু অন্যান্য কর্মচারী সবার গা কিন্তু শুকনো ছিল। পরে সে একটুখানি যেন সন্দেহ হলো, যখন সে দেখলো যে হসপিটাল ইনচার্জ হেঁটে হেঁটে যাচ্ছিল তখন তার সন্দেহ দূর হয়ে গেল, কারণ হসপিটাল ইনচার্জের পা ছিল খোড়া এবং সে লেঙ্গে হাঁটছিল। তারপরে সে ভাবলো না যেভাবে ওই কালো ছায়া মূর্তি দৌড় দিল সেটা হসপিটাল ইনচার্জের পক্ষে সম্ভব না। পরের দিনে সে কি করলো, তার দরজাটা ভেঙে ভিতরে যায় আর দেখে ফ্লোর মধ্যে রক্তাক্ত অবস্থা সেখানে পড়ে আছে হসপিটাল ইনচার্জের ওয়াইফ, আর তার বুকে ছিঁড়া মাংস, আর কিছু দূরে ছিল হসপিটাল ইনচার্জ, তার হাতে ছিল ওই তার ওয়াইফের হাত এবং সে সেটা চিবিয়ে খাচ্ছিল। ওকে, কোথায় শুনেছেন আপনি ঘটনাটা? এটা অপরাধী মিশ্রা নামক একজন ইন্ডিয়ান ছিল, সে আমার একটা সোশ্যাল মিডিয়া ফ্রেন্ড।
তিনি শেয়ার করছিল ঘটনাটা। তিনি শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা চলে যাব আমাদের ফেসবুকের কিছু কমেন্টে, এবং আমি দেখতে পাচ্ছি অনেকেই আমাদের এখানে লিখছেন, অ্যাপ দিয়ে শুনছেন। বগুড়া থেকে শুনছেন মিরাজ খান, আমাদের সঙ্গে আছেন নূর হোসেন উজ্জ্বল, আবিদ আলম সাজিদ আমাদের সঙ্গে আছেন, আহনাফ হুসাইন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে নাবিল সম্রাট আছেন, দুর্জয় আহমেদ আমাদের সঙ্গে আছেন, মুক্তাকে নাজু আমাদের সঙ্গে আছেন, তারাও বগুড়া থেকে শুনছেন, আলী আমাদের সঙ্গে আছেন, বগুড়া থেকে শুনছেন, আর এইচ রাকিব হাসান আমাদের সঙ্গে আছেন, নাইম ইসলাম আমাদের সঙ্গে আছেন, শুনছেন তিনি, এমডি তৌফিকুল ইসলাম আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন তোফায়েল আহমেদ, তরিকুল অনি আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সৌরভ তালুকদার, সাজিদ নূর, আমিনুর হুসাইন আমাদের সঙ্গে আছেন, এসআই রাশেদ আমাদের সঙ্গে আছেন, এমডি শাকিল খান আছেন আমাদের সঙ্গে আছেন আরো অনেকেই। তো যারা আমাদের সাথে পার্টিসিপেট করতে চান তারা চলে আসতে পারেন, আমাদের যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজে জয়েন করে ফেলতে পারেন। আমাদের দুটো পেজ আছে, www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.russell, এই দুটো অ্যাড্রেসে। আমরা ছোট একটা বিরতি নিচ্ছি, বিরতির পরে আবারও ফিরে আসছি। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি FM and do Furti and do Furti. Bhoot FM. The night comes alive with Gramophone. Yes, the night comes alive with Gramophone. শুনছেন সবসময় রেডিও ফুর্তির FM। আমি রাসেল আছি সাথে। ঘড়িতে সময় রাত 1:41 যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের শেষ অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব আমরা। জি, ধন্যবাদ রাসেল ভাই। আমি সোহান তারেক, এসেছি রায়েরবাগ, ঢাকা থেকে। জি, আজকে আমি যে ঘটনা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আমার এক কাজিনের মামা, মানে আমাদের মিরাজ আঙ্কেল একটি ঘটনা। তো তিনি 2009 সালে নারায়ণগঞ্জে একটি 3তলা বাড়ি তৈরি করেন আর কি। একটা জমি কিনেন প্রথমে, তারপর সেখানে একটা বাড়ি তৈরি করেন। বাড়িটি যখন তৈরি করা হয় তখন প্রথমে শ্রমিকরা বিভিন্ন ধরনের সমস্যা ফিল করত। তারা যখন কাজ করত তখন দেখা যাচ্ছে যে পাশের রুম থেকে বিভিন্ন ধরনের ইট ভাঙার শব্দ আসতো, বা বিভিন্ন বাড়ি মেরামতের কাজের শব্দ শুনতে পেত, কিন্তু গিয়ে সেখানে কাউকে দেখা যেত না। এই ছিল মানে শ্রমিকদের ঘটনা। যখন বাড়িটি কমপ্লিট হয় তখন আঙ্কেলদের ফ্যামিলির সাথে বিভিন্ন ধরনের ঘটনা শুরু হয়, বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনা। যেমন আমি এক এক করে বলি। যেরকম হচ্ছে আঙ্কেলের পরিবার লোকজন সবসময় দেখতেন যে রাতের বেলা বাড়ির সামনে যে উঠানটা আছে সেই উঠানের সামনে কিছু লোক মানে গর্ত খুঁড়ছে আর কি। এটা তারা দেখতে পেতেন 2য় তলা থেকে, কিন্তু যখন সামনে যেতেন তখন কাউকে দেখা যেত না। তাদের বাড়িতে বিভিন্ন ধরনের সমস্যা হয়, যেমন পানির ট্যাঙ্কে তারা পানি উঠাতেন কিন্তু সেখানে থাকতো না আর কি পানিটা। বিভিন্ন ধরনের লোডশেডিং বা ইলেকট্রিক্যাল সমস্যা হতো। তো যখন ইলেকট্রিশিয়ানরা কাজ করতো সেখানে, কিন্তু সমস্যাটা বুঝতে পারতো না যে এখানে বাড়িটাতে হচ্ছে কি। একদিন যেটা হয়, আঙ্কেলের ছেলে বাড়ি উঠানে খেলছিলেন আর কি। তো খেলতে খেলতে তার বলটা উঠানের পাশে একটা ঝোপে চলে যায়। তো ঝোপ থেকে সে যখন বলটা কুড়ায় তখন সে বাড়িতে ফিরে সন্ধ্যার সময়, তখন কোনো কাটা ছেঁড়া ছাড়াই তার হাত থেকে রক্তক্ষরণ হয় অনেক। এরপর ওর সাথে কিছু ঘটনা হয়, যেরকম সে যখন রাত জেগে পড়তো তখন সে ফিল করতো যে চেয়ার ধরে কেউ টানছে, বা রাতে তার ভীষণ ভয়, তার ঘুম ভেঙে যেত আর কি। সে ওয়াশরুমে বিভিন্ন ধরনের কাঁচ ভাঙার শব্দ পেত। তো এরকম তার সাথে সমস্যা হয়। একদিন হয় যে কি আঙ্কেল রাতে ঘুমাচ্ছিলেন, মাঝরাতে তিনি ফিল করছিলেন যে কেউ তার বুক চেপে ধরছিল। তো তিনি যখন ধস্তাধস্তি করছিলেন তখন পাশে আন্টি জেগে উঠেন, তো তার বুকে হাত রাখেন। তখন আঙ্কেল একটু শান্ত হন, তারপর তিনি একটু বিশ্রাম নেন খাটের উপর। তখন আঙ্কেল আর আন্টি দুজনই একটা শব্দ শুনতে পান, যেরকম বাড়ি উঠানের পাশে যে একটা পুকুর আছে ছোট, সেখানে মানে মাছ লাফালে যেরকম শব্দ হয় ঠিক সেই রকম কিছু শব্দ শুনতে পাচ্ছিলেন। কিন্তু তারা যখন বারান্দা দিয়ে দেখতেন তখন তেমন কিছু দেখতে পারতেন না, আসলে পুকুরটাতে কোনো মাছই ছিল না, কিন্তু এরকম সাউন্ড তিনি পেতেন। আরেকটি বিচ্ছিন্ন ঘটনা হচ্ছে যে আঙ্কেলের যে ছেলের বউ, ওনার সাথে যে সমস্যা হয়, উনি হঠাৎ করে মানে অনেক উগ্র আচরণ শুরু করেন। দেখা যাচ্ছে যে কোনো কারণ ছাড়াই সবার সাথে রাফ বিহেভিয়ার করেন, হাড়ি পাতিল ভেঙে ফেলেন, তারপরে অনেক বাজে ব্যবহার করেন। তার সাথে বিভিন্ন ধরনের সমস্যা হয়। আর যখন সে সুস্থ হয় তখন সে জানায় যে সে একটা ছোট একটা মেয়েকে স্বপ্নে দেখতে পেত প্রায় নিয়মিত। এটা ছিল আঙ্কেলের ছেলের বউর সাথে ঘটনা। আরেকটা বিভিন্ন ধরনের ঘটনা, সেটা হচ্ছে যে আঙ্কেলের যে মা,
আঙ্কেলের মা একদিন মাঝরাতে তিনি ওয়াশরুমে যাওয়ার জন্য মানে রুম থেকে বের হন। সে বারান্দা থেকে তিনি ফিল দেখতে পান যে দূরে পাশের বাড়ির যে উঠান সেখানে ছোট্ট একটা মেয়ে সে খেলা করছিল। তো তিনি যখন পরের দিন সকালে যখন আঙ্কেলের মা ওই প্রতিবেশীকে জিজ্ঞেস করেন যে সমস্যাটা কি, তখন তারা বলে যে 2.5 বছর আগে তাদের একটা মেয়ে মারা যায়। তো মেয়ে যখন মারা যায় তখন যারা তার লাশটা দাফন করেছিল তখন হয় যে তার হাতে একটা ছোট একটা আংটি ছিল ছোট্ট মেয়েটার, তার আংটিটা খুলতে ভুলে যায় যখন লাশটা দাফন করবে। তো এরপরে মানে মূলত ওই আশেপাশে বিভিন্ন প্রতিবেশীরা বিভিন্ন ধরনের ঘটনা ফিল করতো। এরপর বাইরের সাথে বিভিন্ন ধরনের সমস্যা ঘটতে থাকে, যেরকম হচ্ছে সবাই একদিন হচ্ছে যে আঙ্কেল সন্ধ্যাবেলা হাঁটছিলেন, হঠাৎ একজন আগন্তুক এসে তাকে বলে যে আসলে আপনি ওই কবরটা পাথর দিয়ে বাধাই করে দেন। তো তিনি এই লোকটা মানে মাঝে মধ্যে দেখা করে এই কথাটা বলতো, কিন্তু তিনি যখন জানতে চাইতেন আঙ্কেল যে আপনি কি কোথায় থাকেন, তখন লোকটা কিছু বলতো না। মানে ওই লোকটা বিভিন্ন ধরনের প্রায় সময় এই কথাটা সে বলতো, কিন্তু আঙ্কেল মোটে বুঝতে পারতেন না যে কিসের কবর, কিসের পাথর বাধাই করবেন, এইটা ধরনের সমস্যা হয়। তারপরে যেটা হয়, আঙ্কেল এবং তার প্রতিবেশীরা মিলে প্রতিবেশীর কাছে জানতে পারেন যে আরেকজন প্রতিবেশী ভিকটিম আছে, যেটা হচ্ছে ওই একজন লোক ছিল, তাদের বাড়িতে এই ধরনের বিভিন্ন সমস্যা হতো। একদিন যেটা হয় যে তার ওয়াইফ এবং তার ছেলে হঠাৎ করে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। তো তারা বাড়ির সবাই এবং প্রতিবেশী পুলিশ মিলে অনেক খোঁজার চেষ্টা করে তার ওয়াইফ এবং ছেলে কোথায় আছে, কিন্তু তারা কোথাও তাকে খুঁজে পাওয়া যায়নি। যেটা আমি বলছিলাম যে ওই লোকটার ফ্যামিলির সাথে এই ধরনের ঘটনা ঘটতো। এরকম দেখা যাচ্ছে ওই বাড়িতে এবং তার আশেপাশে অনেক বাড়িতেই ভিন্ন ধরনের ঘটনা ঘটতো। তারা যখন একটা সমাধানে আসার চেষ্টা করতেন তখন হুজুর তাদেরকে বলেন যে আসলে যখন ছোট্ট মেয়েটাকে যখন লাশটা দাফন করা হয় তখন আংটিটা খুলতে যারা ভুলে গিয়েছিল, আংটিটা খুলতে ভোলার কারণেই এই ধরনের সমস্যা মূলত শুরু হয়েছিল 2.5 বছর আগে থেকেই। এখন পরে তারা সমস্যার অবস্থা সলভ করা হয়। ধন্যবাদ আসল ভাই। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সময় মোটামুটি শেষ। আমরা আরো একবার জানিয়ে দিতে চাই, আমাদের দুটো পেজ আছে, যে পেজ দুটো আমরা সারা সপ্তাহ জুড়ে দেখি, www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.russell। এখানে আমাদের যে পোস্ট আছে সেই পোস্টের নিচে আপনি কমেন্ট করতে পারেন, আমাদের পোস্টে লাইক দিতে পারেন, শেয়ার করতে পারেন, যেটা আপনার ইচ্ছা। এবং আশা করছি যে আজকে এই লম্বা সময় ধরে যারা শুনলেন তাদের যদি একটা ঘটনাও যদি আপনাদের ভালো লেগে থাকে বা কিছু মুহূর্ত যদি আপনারা উপভোগ করে থাকেন বা পুরোটা সময় যদি আপনারা আনন্দ পেয়ে থাকেন, তাহলে আমরা সার্থক মনে করব নিজেদের। এবং সারা সপ্তাহ জুড়ে আমরা আমাদের চেষ্টা করি আমাদের বেস্টটা দিয়ে আপনাদের কাছ থেকে সবচেয়ে সেরা ঘটনাগুলো উপহার দিতে, এবং সেই চেষ্টা অব্যাহত থাকবে। এবং আপনাদের সহযোগিতা পেলে আমরা আরো সামনে এগিয়ে যাব, এবং সেই সহযোগিতার জন্যই আপনারা আশা করব যে হাত বাড়িয়ে দেবেন। আপনাদের কাছে যে ঘটনাগুলো আছে, আপনাদের পরিচিত মানুষের কাছে যে ঘটনাগুলো আছে, আপনাদের চারপাশ থেকে তুলে নিয়ে আসা সেই সমস্ত সত্য ঘটনাগুলো, আপনাদের এলাকায় হয়তো অনেক পুরনো কোনো মানে বিল্ডিং থাকতে পারে, কোনো পুকুর থাকতে পারে, কোনো গাছ থাকতে পারে, সেটা নিয়ে হয়তো ঘটনা আছে, কোনো মর্গ নিয়ে হয়তো ঘটনা আছে, আপনি হয়তো কোন সময় অ্যাম্বুলেন্স চালাতেন, এখন আপনার লাইফে একটা ঘটনা রয়েছে, সেই ঘটনাটা আপনি শেয়ার করুন আমাদের সাথে। বা যদি এরকম কাউকে চেনেন তার ঘটনা জানান আমাদেরকে। আমরা ডাক্তারদের কাছ থেকেও বিভিন্ন ঘটনা চাই, আপনাদের ঘটনাগুলো খুব ইন্টারেস্টিং হয়, সবাই সেই ঘটনাগুলো অনেক এনজয় করে। যারা দেশের বাইরে আছেন আপনাদের ঘটনাগুলো অনেকে এনজয় করে। কলকাতা থেকে আমরা মাঝে মাঝে অনেক ভালো ঘটনা পাই, এবং সেটাও আগামীতেও পাবো বলে আশা করছি। তো আমাদের ইমেল অ্যাড্রেসটা শেয়ার করি। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আপনি পড়ে শোনাবেন, আমরা পড়ে শোনাবো। আর যারা দেশের বাইরে আছেন তারা অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন, লিখেও পাঠাতে পারেন ঘটনাটি। বিশেষ করে অনুরোধ থাকবে যারা স্টুডিওতে আসতে চান তারা তাদের ঠিকানা এবং ফোন নাম্বারটা কখনো ভুল করবেন না, এবং এমন একটা নাম্বার দিবেন যে নাম্বারটি সবসময় খোলা থাকে এবং সবসময় আপনাকে পাওয়া যায়, কারণ যে কোনো সময় আপনাকে কল করতে পারি আমরা। আজকের মতো এখানেই শেষ করছি, কথা হবে আবারও আগামী শুক্রবার। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি থাকুন। টাটা।